এটা তুই মাল বস না বলো দিয়া কইতে পুরো তুই কোট টাকা ফেরস না কিটা ফেরস তুই মাল ভিতরে বস না কেন লাগে ওর মাল আছে যে মাল আছে এর ভিতরে রাখ আরে দুটি করে রেখে পুরান লোক আরে ওই গাইছিটা কথা শুনি কিটা কয় মালদ্বীপ কিটা বাসা দিয়েছে কি মুরব্বি এবছর আপনারা টমেটোর উৎপাদন কেমন? আরে উৎপাদন করো মালিকটা হয়ে আলি 2 মাস আগে লাগাইতো ও লাগা না 2 মাস আগে থাকলো এই 2 মাস আগে 3 মাস আগে না 3 লাখ টাকা 2 লাখ টাকা বেচতাম ওয়ান হুদা আইয়া 10,000 বেচতারি না এমন একটা অবস্থা আছে তাহলে টমেটোর দাম কমে গেছে কেন আমরা মরেছি গা মালিক জন্ম মরছে আমরা মরেছি গা বুঝছেন মালিক মারা তো লেবারও মারা বুঝছেন এই মনে একটা অবস্থা না আমরা করে সাইজ ডাইলে নিতাম পারি না কাম করে না এটা বেচ্চা রেডি বলে গেছে না নমস্কার না দেবে না ওই সব তো বলো ওর ভিতর এগুলো তো রে ভাই মাল দেখতে দে করে মিলে রাখতে যাই ও হেরে কেন ও হেরে কেন তুলো এটা কভার দে না কোন এ ঘোরা চলে ঘোরলে 20 টাকা এর চড়াইছে ভরতাছে কেন 20 টাকা চড়াইছে ওয়ান টিকেট লমু না ভাড়া কমিলে ভাড়া কমিলে লাগে যাইতো যাও কি টাকা বুঝি না আসে নেন না আলাপ করে দে যাকে পারে এ গোমাল দে গুনা টাকা তোরা বড় বড় ভাই ভাই হ্যাঁ নো দো নো দো হতে বলি আমি আমতা জীবন না আমি বুঝে বলি না এখন আমি লয় কথা কই রাখছি আর কোন আপনি মাল দিন আরে হে তো কেন এখনো করে মাল দে মাল কমে নিছে হার না হয় আসলে আমরা মাল দিতে হবে না ভার না হয় না আলহামদুলিল্লাহ শুক্রবারটা হয় না পাঁচটা না জমা মাহফুজ ভাই আপনার কথা বলেন। আরে কক্সবাজার গেছি 2.5 বছর কক্সবাজার মালিকে তোমার বছরে 1.5 কোটি টাকা বেচতারে 1.5 কোটি বেচলে 1 কোটি টাকা লাভ আর 50,000 আর 50 লাখ টাকা মারো সারে তাইলে এই 1.5 কোটি বেচতারে 1.5 কোটি বেচলে তোমার 1 কোটি টাকা লাভ এখন জাগির ভাই বেচতারে না কেরে জাগির ভাই এই জুড়ে ভানা মানে টেকার অভাবে সমমত করতারে না বুঝলি এই পরিস্থিতি হ্যাঁ 1.5 কোটি বেচতারে আমরা 1.5 কোটি বেচতারে না কেন কেন বুঝছেন এই সমস্যা আমরা সমস্যা কি তার সমস্যা কেয়ার সমস্যা কেয়ারই সমস্যা ধন্যবাদ মাহফুজ ভাই, ধন্যবাদ। কিন্তু অঙ্কিত কিরে কথা তো না কথা কথা দে আমি মোহাম্মদ ফুরকান আহমেদ সুরিদ
আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুরের মন্দির নিশ্চিন্তপুরে আছি। নিশ্চিন্তপুরের আমাদের জাকির ভাইয়ের প্রবাসী এগ্রো ফার্মের টমেটো সবজি বাগানের দেখতেছি, ভিডিও করতেছি। জাকির ভাইয়ের কাম কাজ বলি ফুলটা সহ যেন সিরে ফানি ফুলটা সহ যেন সিরে ফুলটা সহ মাঝে মাঝে ঠান্ডা রে ভাই কিছু বলবেন? হ্যাঁ জাকির ভাই, জি ভাই। আপনার প্রজেক্ট নিয়ে আপনার বর্তমান অবস্থা নিয়ে আমরা কিছু কথা শুনি। আমি আপনি কষ্ট করে পুরো প্রজেক্টটা একটু ভিডিও করেন। আর রুদ্র আমার এখন কাজও খুব বেশি, আমি অফিসে গিয়ে বসে আপনার সাথে কথা বলবো, একটু সময় লাগবে। ধন্যবাদ জাকির ভাই, ধন্যবাদ। সেজন্য আপনি এখন একটু ভিডিও করে ওখানে পরে যাওয়ার পরে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ জাকির ভাই। জাকির ভাই, জি ভাই। আমি আসছি ওই প্রবাসী এগ্রো ফার্মের জাকির ভাইয়ের কাছে। আপনি তো জাকির ভাই আপনি আপনার অবস্থা সম্পর্কে, বর্তমান যে অবস্থা, আপনি প্রবাসী এগ্রো ফার্ম নিয়ে কেমন আছেন, কি তা বিষয় এই ব্যাপারে আমাদেরকে 2-4 কথা কইন। ধন্যবাদ আপনাকে আসার জন্য। তবে একটু আগে বললে, আর কাজ তো খুব ব্যস্ত ভাই, বুঝিনি কৃষি দিবানিশি, মানে দিন রাতে কাজ করি। আমার আসার আগে আমি চিন্তা করছিলাম যে আমি শেরে বাংলা এক ফজলুল হক সাহেব, ওনার ছবিটা আমার পাশে রাখবো, বঙ্গবন্ধুর ছবি আমার পাশে থাকবে, মেজর জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার ছবি আমার পাশে থাকবে। আর আমাদের এলাকার প্রাণপ্রিয় নেতা, যিনি কৃষকের নেতা, যিনি সংগ্রাম করে আমাদের জন্য কিছু করার চেষ্টা করে গেছেন, জনাব কমরেড শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ ভাই, ওনার একটা ছবি রাখার কথা ছিল আমার এখানে। দুঃখিত আজকে আমি এই ছবিগুলো রাখতে পারলাম না। কৃষকের কথা নিয়ে কিছু কথা বলবো এই জন্য, যেহেতু আমি একজন কৃষি উদ্যোক্তা, কৃষিতে কাজ করি, বহু বছর যাবৎ করে যাচ্ছি। এই কৃষকের এই অবস্থার জন্য, আমার অবস্থা, সকলকে নিয়ে আমি কিছু কথা আজকে বলার চেষ্টা করব। প্রথম কথা হলো, আমাদের দেশের রাজনীতি কৃষকের এই অবস্থার জন্য দায়ী। তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রত্যেকেই বলেন তারা। এই 53 বছর ধরে যারা ক্ষমতায় আসতেছেন আবার যাচ্ছেন, তারা সবসময় এই কথাগুলি বলেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটা তাদের বাটপাড়ি, এটা তাদের একটা বাটপাড়ি কথাবার্তা মনে করি। কেন মনে করি? এই দেশে কৃষক দল, কৃষক লীগ, এই দুইটা সংগঠন তো খুব বড় সংগঠন, কিন্তু অদ্য পর্যন্ত কৃষকের কোনো দাবি নিয়ে সরকারের কাছে, তারা যখন ক্ষমতায় থাকেন, কৃষক দল তাদের সরকারের কাছে, কিংবা কৃষক লীগ তাদের সরকারের কাছে কখনো কি কৃষকের কোনো প্রকৃত দাবি নিয়ে তারা উপস্থাপনা করছেন? আমার তো মনে হয় না। কোন কৃষক এটা স্বীকার করবেন না, বলবেন হ্যাঁ না, আমাদের কোন কৃষক নিয়ে তারা সংগঠনই করেন না, এটাই বলবেন। দেখেন আমরা কত বড় হতভাগা মানুষ। আমাদের দেশের একজন একটা রাজনৈতিক দলের সেক্রেটারি সাহেব, উনি ওয়াদুল কাদের সাহেব, উনি বলতেন খেলা হবে, কিন্তু আসলে খেলা শুরু হয়েছে গত জুলাই থেকে, 24 জুলাই থেকে খেলা শুরু হয়েছে। কিন্তু উনি ডেটটা বলতেন না, মানে সময়টা বলতেন না, খেলা কবে থেকে শুরু হবে। কিন্তু খেলা শুরু হয়েছে 5 আগস্ট থেকে। এই খেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত খেলা আছে। এই খেলা বহুদিন পর্যন্ত চলবে। কত সময় লাগে এই খেলা শেষ হতে জানি না। আমি আমার জীবনের প্রথম ভোটটা নৌকায় দিয়েছিলাম। আমার জীবনের প্রথম ভোটটা নৌকায় দিয়েছি। এই এলাকার মানুষ জানে যে আমি আওয়ামীপন্থী, ঠিক আছে, কিন্তু এই ভোটটা দিয়ে আমি ছাত্রলীগ করছি। পরে দেখলাম যে এই সংগঠনগুলোতে শুধু বাটপাড়ির চর্চা হয়। কেন হয়? তারা এই দেশে
ভালো মানুষকে ভালোবাসেন না, অথচ সংখ্যায় দেশে ভালো মানুষের সংখ্যায় বেশি। আপনাকে একটা কথা বলি, আমার ইউনিয়নটা নিয়ে আপনি ভাবেন, তাহলে সকল দেশের কথা চলে আসবে। আমার ইউনিয়নে ধরেন 30,000 ভোট ধরে নিলাম, এই ইউনিয়নের নেতা কজন, সকল রাজনৈতিক দল মিলে 200 200 বা 300, তার চেয়ে বেশি না। এর মধ্যে ভালো আছেন, মন্দ আছেন, বাকি এত হাজার মানুষ, প্রায় 29,000 30,000 মানুষ, তারা তো ভালো মানুষ। কিন্তু তাদের খোঁজখবর নেওয়ার জন্য যাদেরকে এই দলে নিয়োগ করেন তারা তো ভালো না। দেখেন, আমরা স্বাধীনতা কি, এটা যদি আমরা বুঝতাম তাহলে কি আমরা বলতাম আমরা স্বাধীন হয়েছি। বারবার বলি আমরা স্বাধীন হয়েছি। আমি দয়া করে ভাই, আজকে যেহেতু আমার কাছে আসছেন, আমি কৃষি উদ্যোক্তা, আমি সকল দলের লোকে, যেহেতু আমি কৃষক, তাই আমি আমার এই কৃষকের সার্বিক অবস্থা নিয়েই আপনার হাতে কিছু কথা বলবো। যদি আপনার মনে চায় আপনি প্রকাশ করবেন, না চাইলে প্রকাশ না করবেন। কিন্তু আমি আওয়ামী লীগের সমর্থিত লোক হয়েও এই কথাগুলি গত 16 বছর ধরে আমি কৃষি কাজ করতেছি বা তার আগে থেকেই করতেছি, কিন্তু কথা বলতে পারি না। কেননা বলা যাবে না, আমি মনে করতাম বললে সমস্যা হবে। কিন্তু এখন আমি বলতেছি এই জন্য, এদেশের কৃষক ভাইদের অবস্থা খুব খারাপ, তাদেরকে বুঝিয়ে কিছু কথা বলবো, সেই জন্য বলতেছি। তো কথা হচ্ছে কি, তারা যে ক্ষমতায় আসেন আবার যান, গেলেই তারা ক্ষমতা থেকে নামলেই জেল তাদের, আর নামলেই বলা হয় হাজার লক্ষ কোটি টাকা তাদের দুর্নীতি। এই দেশ থেকে টাকা নিয়ে বিদেশে বাড়িঘর বানান, আমাদেরকে ঠকিয়ে। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আমার তো মনে হয় এই দেশের কৃষি বিভাগ খুশি হয়, কারণ অধিদপ্তরগুলি কৃষকদের টাকা মারতে পারবেন। পানিমন্ত্রী খুশি হন, বন্যা আসলে কিছু টাকা মারতে পারবেন। একটা দিয়ে সব বুঝে নেবেন, এই রাষ্ট্রীয় ব্যবস্থা এই জায়গায়। তো কি বলবো, বঙ্গবন্ধু তো বহু বছর আগে বলে গেছেন, এত সুর প্রত্যেকে এত সুর ফয়দা হইল, পাকিস্তানের সব ভালো মানুষ মারে আমার ছুটি দিয়ে গেছে, এই ছুটি নিয়ে গেলে আমি বাঁচতাম। আজ পর্যন্ত আমরা চুরের মধ্যেই আমরা আছি। এই দেশে সর্বনিম্ন গরিব মানুষের টাকা সর্বোচ্চ শিক্ষিত লোক ভাগ বন্টন করে খায়, তারা হলেন আমাদের দেশের বিশেষ ক্যাডার নামের লোকজন। খোঁজ করলে তাদেরকেই পাওয়া যাবে। আজকে যারা ছাত্র ভাইয়েরা আন্দোলন করেন, তারা তখন চাকরি করেন, তারা অধিকারের আন্দোলন করেন ছাত্র অবস্থায়, তারা যখন চাকরি করেন তখন তারা চুরি করেন। সবাই না করেন, ম্যাক্সিমাম লোকজন চুরি করেন, যাদের হাতে আমাদের বন্টন হয়। ঠিক আছে ভাই? ঠিক। আজকে আমরা এই অবহেলিত কৃষক ভাই আমরা আছি। দেখেন, কৃষি ব্যাংক আমাকে একটু সাহায্য করছেন, তো এই সাহায্যটার বিনিময়ে কি করছেন আসলে এত তো বলা যাবে না, সময়ও নাই, কে ভিডিও আবার শুনবে। তবে আমার অবস্থা খুব খারাপ, আমার অবস্থা নয়, এই দেশের সকল কৃষকের অবস্থাই খুব খারাপ। কারণ কৃষকরা বাজার পায় না, কৃষক কিনতে উঠোকে ব্যস্ত উঠোকে, বুঝছেন? যেহেতু আমাদের খবর কেউ নেন না, কৃষক লীগ, কৃষক দল কত কিছু করতেছেন, কিন্তু কৃষকদের অবস্থার কোনো পরিবর্তন নাই, কারণ তারা তো তাদের মুখের কথাই বলি। জাকির ভাই, ভাই বলেন, আপনি যে কথাটা বলছেন যে কৃষক লীগ, কৃষক দল কেউ খবর নেয় না, এখন বাজারে গিয়া সবজি কিনে ক্রেতারা কিনা হেরা কত খুশি, সস্তা পাইতেছে, কিন্তু হেরা কিন্তু চিন্তা করে দেখে না যে কৃষকরা যে এই সবজিটা ফলাইতে হের কত টাকা খরচ গেছে, হেরা কত খুশি। কিন্তু সস্তা 20 টাকা 50 টাকা 3 কেজি রাতকালা ডাকতেছে ব্রাউনবাড়িয়া শহর। করে এখন টমেটোর বড় বড় ট্রাল দেখবেন আপনি। কিন্তু আমি যদি আজ থেকে 2 মাস 1 মাস আগে করতে পারতাম, তাহলে আমার এই টমেটো বিক্রি হইতো 90 টাকা কেজি। প্রথম দিন আমি বিক্রি করছিলাম 2-1 দিন। তো যাই হোক, এখন ভাই আমার অবস্থা খারাপ, তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার সকল আত্মীয় স্বজন, সকল রক্তের সম্পর্ক, সকল ভাই বোন, বলেন কিরা
না এই মালবার বন্ধ লেতেছি নালে কুলাইতাম না বাচ্চা মাল সব পারেন না পাঁচটা তাহলে তাহলে হতে হ না ওদিন ভাত দেবে মাল ধরেন হ্যাঁ বন্ধ নেই ভারেন আচ্ছা ভালো তো ফারেন সবাই তাও কেন এরপরে হবে কি ভাই যাই হোক আসল রূপটা বের হয়ে আসছে আসলে মূলত কি একটু কথা মাঝখানটা বলি যে পারিবারিক কথার মতো নই আমাদের যে সম্পদটা এটা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করেছে কারো সম্পদ আর এখানে নাই এই মাঠে খুব কম মানুষের সম্পত্তি আছে সবগুলো চলে গেছে তারা খায়াব আছে তারা এখন গরিব না তারা অন্য কিছু করতেছেন তারা অন্য কাজ করে অন্য জায়গায় কিনতেছেন কিন্তু এই জমিগুলোর কৃষক মালিক পরিবর্তন হয়ে গেছে শুধু আমাদেরটাই আস্তে 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 আছে আর কি। তো এই সম্পদটার প্রতি মায়া করতে গিয়ে আমি কোটি কোটি টাকা লোন হয়ে গেছি এখানে ভুল আছে সেই ভুলগুলি বলবো না কিন্তু এইবার সম্পদে হাত দিয়ে দিছি যেহেতু মানুষজনের সম্পদ বিক্রি করতেছি বহু বছর থেকে হ্যাঁ ঠিক আছে একটু একটু করে বিক্রি করতেছি কিন্তু আমি যদি 1 লক্ষ টাকা লোন এনে 1 বছর পরে 2 লক্ষ টাকা সুদ দেই তাহলে ওই সুদ হলো আমার সম্পদ নেওয়া যায় কিন্তু আমার লোনও নেওয়া যায় আমি পুঁজি পাই না আজ পর্যন্ত পাই নাই পুঁজি আমি তাহলে আমার এখানে পুঁজি লাগে প্রায় 70 থেকে 90 লক্ষ টাকা কিন্তু আমার 70 টাকাও নিজের কোনো পুঁজি নাই যাই হোক ইনশাল্লাহ আশা করতেছি এই বছর ভালো একটা কিছু হবে তবে আজকে কথা বলবো আমার অবস্থানের কথা এগুলি ইনশাল্লাহ পরে বলবো এখন ওই রাজনৈতিক কথাটা একটা চলে আসছে এই জন্য যে আমার দেশের এই অবস্থার পরিবর্তন না হলে কিছু হবে না কৃষক ভাইয়ারা এভাবেই মরবেন কৃষি উপকরণের দাম বেশি সারের দাম বেশি কত রকমের সার এখন লাগে এগুলির দাম বেশি দেখেন কৃষি বিভাগ মাঝে মধ্যে বলে আমরা বিষ মুক্ত সবজি উৎপাদন করি মিথ্যা কথা একটা যে আমাদেরকে তারা শিখায় বিষ মুক্ত না আসলে প্রয়োজনীয় বিষ দিয়ে আমরা বা প্রয়োজনের চেয়ে বেশি সময় বিষ দেওয়া লাগে পোকার আক্রমণের জন্য পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলি আমরা দিয়েই আমরা বেঁচে আছি এগুলি সব বাজার থেকে কিনে আনতে হয় ভাই আইন নেই আমরা ব্যবহার করি জাকির ভাই আপনি যে কথাটা কইছিলেন যে রাজনৈতিক দলগুলি হেরা ক্ষমতাতে লামলই জেলতা হ্যাঁ শেখ সাদি রহমতুল্লাহের গুলিস্তা কাব্যটা আমি পড়ছিলাম কাব্যটার মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ লেখছে যে বাদশাকে আমি রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখছি বাদশাহ আছেন বাদশাহ আড়াইয়া পেটের জন্য রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে আমি দেখছি আমি শেখ সাদি নিজের চোখে দেখছি ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতায় দেখে কোনো মানুষ কেউ ওর কাছে ভালোই আসছে না পৃথিবীর কোনো শাসক কেন আব্রাহাম লিঙ্কন কি ভালো হয় নাই হেরা যখন জীবিত ছিল তখন গিয়া দেখো হেরার ব্যাপারও পৃথিবীর কোনো শাসক ক্ষমতায় তেক্কা গরিব মানুষের কৃষকের হাঁসের তে প্রশ্নটা হইল আপনি যে কথাটা কইছেন সত্য যে ক্ষমতাতে লামলই জেল তাহে তারপরে আপনি সরকারে কি ধরনের সহযোগিতা হইলে ভালো হইল কন্যা সরকারের সহযোগিতাটা কি পান কি গ্যাসের বিষয় সরকারের সহযোগিতাটা বলতে কৃষকদেরকে সরকার এই লোন আনতে যায় কৃষক কি সরকার কি পারেন না যে কৃষি ব্যাংকে লাভ না করে দেখেন সুদ বাড়াইছে এখন 15% করছে আরো বেশি করছে কৃষক অসুবিধা পড়লে লোনটা আরো 30% হয়ে যায় সুদ দিতে গিয়া কেন অসুবিধা সে পড়লো প্রকৃতির দুর্যোগে কেন সে পড়লো সেই জন্য লোনটা আরো সুদ আরো বাড়ায় দেওয়া লাগবে সে কোনো অসুবিধা পড়লো তারই অসুবিধার কথা কোনো অফিসারের কাছে বলা যায় না কোথাও বলা জায়গা নাই কেউ শুনে না দেখেন তাহলে কি সরকার পারেন না যে কৃষি ব্যাংকের সুদটা কমিয়ে কিংবা একবারে সুদ মৌকুব করে কৃষি ব্যাংকের সুদটা অন্য ব্যাংকের মাধ্যমে যাদের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে জমা করে এদের কাছ থেকে ট্যাক্স নিয়ে কৃষি ব্যাংক চালাইতে এবং কৃষি ব্যাংকে কৃষকের জন্য শুধু করতে কোথায় কৃষি ব্যাংক তো কৃষকের লোন আনতে গেলে এই কঠিন শর্ত পূরণ করতে করতে কৃষকের কাজ শেষ আবার যদি একটু মিলেমিশে টেবিলের নিচে দেওয়া টাকা দেওয়া যাতে দেখছি এই চেয়ারে বসে নামাজ পড়ে এই চেয়ারে বসে ঘুষ খা আবার লোনও হয় এই অবস্থা কখন কোথায় কি বলা যাবে সহযোগিতা বলতে তো বুঝছে নেই যে সরকার তো ইচ্ছা করলে কৃষকের কাছে কখন প্রতিনিধি আসবেন আচ্ছা বলবেন হ্যাঁ কৃষি বিভাগ আছে তারা আসবেন আচ্ছা বলবেন তাদের যে ছোট অফিসাররা আমাদের কাছে আসেন মাঠ পর্যায়ে তারা ঠিকই আমাদের জন্য মায়া হয় তারা আমাদের পাশে থাকেন কিন্তু তাদের যে বড় বড় কর্মকর্তা এদের কাছে গিয়ে তারা কিছু বলতে পারবে না বস ইজ অলওয়েজ বস হি ইজ অলওয়েজ রাইট হোয়াট এভার হি সিজ সে যা বলে তাই তার বসের কথা সত্য বসের সাথে কোনো কিছু বলা যায় না এমন চাকরি দেশে আমি জানি না সারা দুনিয়াতে কিনা
তো যাই হোক, আমি পেশায় কেন আসলাম এত কষ্ট জেনেও, ভাই সত্যবদ্ধ মানুষ হিসেবে থাকার জন্য আমার দেশে আমি পেশাটাকে দেখছি যে যদি চাকরি করতাম তাহলে আমি পারবো না, কারণ বিদেশে চাকরি করে দেখছি ওই যে বস ইজ অলওয়েজ রাইট, সে যা বলে তাই সমর্থন করতে হবে, পারা যায় না। তো এই একটা পেশা আছে, সারা জীবনে এই পেশাটা মহৎ হয়ে থাকবে, যার নাম এই চাষাদের যে পেশা, কৃষি পেশা। কবি তো বলছেন সব সাধকের বড় সাধক আমার আমার দেশের দেশের চাষা। চাষা। তো এই সত্যবাদী মানুষ হিসাবে থাকার জন্য যুদ্ধ করে এই জায়গায় আসি, এবং এইটাকে আপনি ইচ্ছা করলে শিল্পায়নে এটা প্রতিষ্ঠিত করতে পারবেন। আমার দেশ কৃষি প্রধান দেশ, যে দেশের 80% লোক কোনো না কোনোভাবে এখনো কৃষির সাথে জড়িত। সেই দেশটাকে যদি কৃষিতে উন্নয়ন না করা যায়, কৃষকের জীবনে পরিবর্তন করা না যায়, তাহলে আপনি স্মার্ট বাংলাদেশ বললে আপনার স্ট্রিট ভেঙে যাবে, ঠিক না ভাই? ওই যে স্মার্ট বাংলাদেশ বলতে গেছে আর স্ট্রিট ভেঙে গেছে, মিথ্যা কথা বলতে গেছে স্ট্রিট ভেঙে গেছে, বুঝছেন? স্মার্ট বাংলাদেশ আর হলো না, আর তারপর সেই মিথ্যা কথা আল্লাহ বরদাস্ত করে না, বুঝছেন? আমি সকল কৃষি উদ্যোক্তা ভাইদেরকে বলতে চাই, দেখেন আমি সময় পাই না আপনাদের সাথে কথা বলতে। আমাদের দেশে শুনছি 68,000 গ্রাম বা তার কম বেশি যদি হয়, দয়া করে আপনারা একজন কৃষি উদ্যোক্তা এসে আপনারা আপনাদের দাবিগুলি নিয়ে একটা তারিখ করেন। আমরা 68,000 কিংবা 1 লক্ষ কৃষি উদ্যোক্তা একসাথে হয়ে আমরা ভাঙচুর করতে যাব না, আমাদের কৃষকের দুঃখের কথা, কষ্টের কথা বলতে আমরা যাব। যদি শোনার সুযোগ দিয়ে কেউ শুনে, দেখেন দেশে সংস্কার শুরু হচ্ছে। হ্যাঁ, এই দেশে যারা এই 16 বছর ক্ষমতায় ছিলেন, তাদের সরকারের এমপি মন্ত্রীগুলো এনে জেলে যাচ্ছেন বা দেশ থেকে পালিয়ে যাচ্ছেন, বা কিছু প্রশাসনিক লোকজন পালাইছেন, বাকি এসপি ডিসিগুলি কি আছে না, তাদেরকে যখন গায়ে হাত দিবেন তখন কি ঝামেলা এই দেশে হবে। খেলা মাত্র শুরু হয়েছে, ওই যে খেলা হবে বলছিলেন আমাদের স্যার সাহেব, ঠিকই বলছেন, খেলা মাত্র শুরু হয়েছে। সংস্কারে হাত দিবেন। দেখেন আমাদের মহামান্য ডিসি সাহেবকে আমার জেলা থেকে পরিবর্তন করে আরেক জেলায় নিয়ে গেছেন, আমার জেলায় এক ডিসি সাহেব আনছেন, এভাবে সকলকে পরিবর্তন করছেন। এর মানে হইল যে আপনি ব্রাহ্মণবাড়িয়ার সকল মানুষকে শোষণ করে খাইছেন, এখন আর খায়েন না, এখন আপনি খুলনা মানুষকে খান। আর খুলনার ডিসিকে বলা হয়েছে আপনি এখন ব্রাহ্মণবাড়িয়ার সকল খাবার বুক করে খান। এটা কবে পরিবর্তন হবে? আমার মনে হচ্ছে আল্লাহ যদি নিজে আমাদের এই দেশটাকে পরিবর্তন করেন, যদি একটা পরিবর্তন হয়, নাহলে আর হওয়ার স্বপ্ন দেখি না। আরেকটা দিক হচ্ছে কি, একদল বলছে কোরআন দিয়ে দেশ চালাবো, ঠিক আছে চালান। তা আপনারা তো 15 দল, একদল বলবেন হাত মোজা পা মোজা দরকার নাই, আরেকদল বলবেন এটা না দিলে জান্নাতে যাইতে পারবেন না, আরেকদল বলবেন কোরআনে এই নামাজের কথা নাই, যে নামাজ পড়েন, আরেকদল বলবেন এই নামাজ না পড়লে এত কোটি লক্ষ বছর দুযুগ জ্বলতে হবে, হিসাব এইভাবে বলতে হবে। আরেকদল বলবেন 6,666 তলা বিল্ডিং আপনাকে বানাই দিব, আপনার বংশের সকলকে আপনি জান্নাতে নিতে পারবেন। আরেকদল বলবেন না, আল্লাহ এত বড় বিল্ডিং কেন বানাবেন আমি একা বুক করার জন্য। এইভাবে আপনাদের মতবিরোধ আছে। তাহলে দেখা গেল কি, কোরআন নিয়ে তো আপনারা একমত হতে পারবেন না, আপনারা এমন মারামারি লাগবেন। আমি দেখছি গত কয়েক মাস আগে আমার এই কাউতুলি গিয়া দেখি লাঠি, আরে ভাই বাস কেন, ভাই আজকে সিরাজুল কি যেন কয়েকটা ঈদে মিলাদুল নবী করতে যারা আসবেন তারা তো ভুল করে দেয়, তাদেরকে বাইরে সোজা করুন। আরেক দূর গিয়া দেখি এক দূর আবার ঘুরতেছে, আজকে যারা আমাদেরকে বাধা দিবে এরা সোজা করুন। তাহলে কেন? আল্লাহকে পাওয়ার জন্য। উনিও আল্লাহকে পাওয়ার জন্য 1 ঘন্টা পরে সে করবার জন্য মেরে লেগেছে। আরে মারলো কেন ভাই? ভাই এই আন্দোলন করে এতজন মারা গেছে, এখন তারা কি অবস্থা হলো? তারা কি আল্লাহকে কোন দলের? তারা যাই হোক বিস্তারিত জানলাম না। এখন তো আল্লাহকে পাওয়ার জন্য আপনারা এইভাবে মারামারি লাগবেন। আমি আপনাদেরকেও বলি ভাই, দয়া করে কোরআন দিয়ে দেশ চালাবেন, ঠিক আছে বলেন, আমরা মুসলমান যারা আমরা মানি, কিন্তু আপনাদের মতের তো আর শেষ নাই, অনেক হাজারো মত আপনাদের আছে। কোরআন ছাড়াই শুনছি এই পৃথিবীতে বহু দেশ চলতেছে, এখনো আছেন, এমনও দেশ আছে শুনতেছি, সত্যি কিনা মিথ্যা জানি না, জেল নাই, জেলের দরজায় তালা, মানুষ ভালো আছেন, এত মাদ্রাসা নাই, এত মসজিদ নাই, এত মন্দির নাই, এত গির্জা নাই, আরো না কি নাই, ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি নাই, কিন্তু ওই দেশগুলো শান্তি চলতেছে।
তাহলে আমাদের এই চরিত্রে পরিবর্তন কিভাবে হবে? দেখেন, আমাদের দেশে যদি একজন সুশাসক আসে, সে মারাও যেতে পারে। আমি আপনাকে বলি, সরকার এসে ভয় পান। আমাদের শেখ হাসিনা সরকার আমাদের কত দুর্ভাগ্য। উনি যখন বিদেশে পড়াশোনা করেন, আমার মনে হচ্ছে এই দেশে কতজন মেয়ে মানুষ এই দেশের বাইরে পড়াশোনা করছেন? খুব কম, ইসাক ভাই, হ্যাঁ খুব কম। খুব কম না? উনি একজন ভদ্র মানুষ হয়ে যেহেতু আমাদের এই পরিবর্তনটা করতে পারলেন না, উনি ভয় পাইলেন, নিশ্চয়ই ভয় পাইছেন। নাহলে খারাপ মানুষদের বিপক্ষে কথা বলতে পারি না, আমরা কথা বলার সুযোগ দেন আমাদেরকে, দিলেই আমাদেরকে বাড়ি থেকে নিয়ে যাবে। একটা ঘটনা বলি আপনাকে, একজন পুলিশে এসে আসছে আমার গ্রামে, আয়সা হেফাজতে মামলার জন্য আসছে। আয়সা তখন যে আসামি তো নাই, আসলে একজনকে যাকে পায় তাকে নিয়ে যায়। তো বলতেছে এইবারে এই লোক কই, উনি তো নাই। তো ওনার ভাই আচ্ছা, এই কথাগুলি আপনার প্রসঙ্গে আয় না। ভাই আসছে, ভাই ওনার ভাই কই, ওনার ভাই নাই। তাহলে ওনার ছেলেকে নিয়ে দেবো, বলতেছে যা ভাই, তাহলে আমাকে খালি দেবো, তোর কিছু টাকা নিয়ে ওনারা চলে গেছে। এই কথাগুলি তো বলার জায়গা নাই আমাদের, আমরা বলতে পারলাম না। এই নোংরা, এই নষ্ট রাজনীতির জন্য এই 53 বছর ধরে তারা এই ভালো ভালো কথা মুখে বলে আসছেন। তারা বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারা মুঠেও ভালোবাসেন না। তারা ভালোবাসলে ভালোবাসার দৃষ্টিভঙ্গি তারা দেখাইতেন। সুতরাং কবে যেন সেই ভালোবাসার বাংলাদেশ তৈরি হই, কবে যেন সত্যিকারের স্বাধীনতা আসে, আল্লাহই ভালো জানে। আমি ভাই আজকে ঠিক আছে, আপনি আমার ওই টমেটো বাগানে গেলে কিছু কথা বলবো। আমার অবস্থান নিয়ে ইনশাল্লাহ আশা করি পরিবর্তন হবে। আমার পরিবারেও কিছু, সকলকে আমি আমার আপনজনকে কষ্ট দিছি। আমাকে হেল্প করতে করতে সবাই বিকারি হয়ে গেছে, কিন্তু এই হেল্পটা উল্টা করছে তারা। আমার মতে আমাকে কেউ হেল্প করে নাই, সবাই বিকারি হয়ে গেছে বলে মনে করি। যাই হোক, এখন দেখি কি করতে পারি। ইনশাল্লাহ এই বছরের মধ্যে একটা কিছু হবে, যেহেতু সম্পদে হাত দিছি আল্লাহর মতে। তবে সর্বশেষে আমি এটা বলতে চাই, আমার দেশে কৃষি উদ্যোক্তাগণ একত্রিত হওয়া উচিত। আমরা সংখ্যায় 80%, 2-5% লোক এই বন্ডামি করে আমাদের দেশের মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছেন। তারা ঐক্যবদ্ধ, চোরেরা ঐক্যবদ্ধ, একটা চোরকে আঘাত দিলে এই অল্প কয়েকজন চোরে একসাথে হয়ে যায়, কিন্তু আমরা মাই খাই। আমরা ভালো মানুষ ঐক্যবদ্ধ না। ভাই আপনার কিছু বলার থাকলে আমাকে বলেন। জি জাকির ভাই, আপনি তো টমেটোর দাম কমে গেছে গা, বা সবজির দাম কমে গেছে গা। এখন যেহেতু গ্রীষ্মকাল, হ্যাঁ, জি এই যে মাঘ মাস প্রায় শেষ হয়ে যেতেছে গা, আইতেছে ফাল্গুন, বসন্তকাল আসতেছে। জি তাহলে সব মিলে বালা মন্দে আছেন। ভালো মন্দে বলতে হবে আপনাকে বলি, যদি এই টমেটোটা আমি 1 মাস আগে উঠাতে পারতাম, তাহলে বিক্রি করতে পারতাম 3 কোটি টাকা, বুঝছেন নি? আর 3 কোটি টাকা বিক্রি করলেই আমার 1-1.5 কোটি টাকা লাভ হইতো বছরে। তাহলে আমি এই টমেটো আমি বিক্রি করতেছি 10 লক্ষ টাকা। 1 কেজি টমেটোর দাম 120 টাকা। সেই টমেটো বিক্রি করি কত? 8 টাকা 7 টাকা। লেবারের খরচে আসে না। আর এখন তো সকল কিছু দাম বেশি। আমাদের 1 কেজি রসি কিনতাম 35 টাকা দিয়ে, এখন কিনতে হয় 150 টাকা দিয়ে। একটা স্প্রে মেশিন কিনতাম 871 টাকা দিয়ে, এখন কিনতে হয় তা 3000 টাকা দিয়ে। অর্থাৎ আপনি সবজির দামটাই দেখবেন, বাকিগুলি দেখবেন না। আপনি বিদেশ থেকে আনার আসলে 500 টাকা কেজি কিনে খাইতে আপনার কষ্ট হবে না। আপনি বিদেশ থেকে মালটা আসলে 300 টাকা কেজি কিনলে আপনার কষ্ট হবে না, আপনার ভালো লাগবে। শরীফা আসলে বিদেশি ফলগুলো আপনি বেশি টাকা দিয়ে কিনলে আপনার ভালো লাগবে। আমার দেশে তরমুজ যখন কেউ নিয়ে আসে, উরি বাবারি মিডিয়া পাগল হয়ে যায়। আমার দেশের সৎ অফিসারগুলি পাগল হয়ে যান, এত দাম কেন? আরে বা 1 কেজি তরমুজের দাম যদি 50 টাকা হয়, একটা তরমুজের দাম হবে 1000 টাকা বা 500 টাকা। কিন্তু 1 কেজি তরমুজ খাইলে আপনার পরিবারের 5 জন খাইতে পারবেন। আপনি এটার পিছনে লাগছেন, এই তরমুজের দাম এত বেশি, তাও কৃষক পায় না, পায় মধ্যভোগীরা, পায় আপনার সাদাবাজরা। গাড়িওয়ালারা সাদা দিতে দিতে আর গন্তব্যস্থানে আসে পৌঁছতে পৌঁছতে তার কাম শেষ, দাম বাড়ে। এখানে হাত নাই, কৃষককে কে ধরে? সে কেনে অত দাম বিক্রি করে। মানে আমার দেশের কৃষকের মালটা দাম বাড়লেই আপনার কষ্ট আঘাত লাগে। আপনার সৎ অফিসার আপনার টেবিলের টাকা নিচে দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইয়া তারে ধরতেছেন। আলুর দাম কমবে এই বছর, আমি 6 মাস আগে বলছি। কৃষককে 80 টাকা কেজি, 100 টাকা কেজি আলু, 20 আলু কিনে নিয়ে লাগাইছে। এখন সে 5 টাকা কেজি বিক্রি করে, সে ফেলে দেয়। এবার বৃষ্টি হয় নাই, আলু পচে নাই,
তার অবস্থা কি হবে? তাকে আগামী বছর কিছু করার জন্য তার পাশে দাঁড়ান, কে দাঁড়াবে? সরকার যাবে? যাবে না তো তার কাছে। যাওয়ার জন্য যাকে পাঠাবে সে সব খাইবে। আর একজন বাটপার কৃষককে যা তৈরি করবে, কে তার পক্ষে মিথ্যা কথা বলবে, হ্যাঁ আমি কিছু পাইছি, ওইটাকে খুঁজে বাই করবে। ভালো কৃষকের কাছে যাবে না, এই ভর্তুকি দিবে না। আরে ভাই, হাজার হাজার কোটি টাকা যার কাছে আছে, লক্ষ লক্ষ কোটি টাকা যার কাছে আছে, তার কাছ থেকে নিয়ে কৃষককে সাহায্য করুন, কৃষককে বাঁচান। তাহলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আপনারা সরকারে আইসা গ্রামের সর্দার পর্যন্ত সরকারিকরণ করেন, ওই সর্দারের জন্য আপনার পক্ষে থাকে এটা পর্যন্ত করেন। পারলে পরিবারটাকেও চান আপনার সরকারিকরণ করার জন্য, মসজিদের ইমাম সাহেবকে চান আপনার সরকারিকরণ করার জন্য। এগুলি কইরা আপনার করেন। আমি আকুল আবেদন কৃষক ভাইদেরকে, সামনের দিকে ছোট ছোট দল, সকল দলকে মিলেমিশে ভোট দেন, যেন সকলেই ক্ষমতায় আসতে পারেন। সকলে আইসা তারা একটা নির্ধারিত করে যাকে পারেন বানান, সকলের রাষ্ট্র ব্যবস্থা চালানো দেখেন। দুইটা পরিবারের মধ্যে বন্দী হয়ে যান না আপনারা। এই দুই পরিবার আমাদের কখনো সুখ দিবেন না। তারা শুধু মিথ্যা কথা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবেন, যা আপনারা দেখে আসছেন। তাদের এই মিথ্যা কথার দিকে আর কান দিবেন না। যারা ডাল চাল পায়, যারা কিছু দান্দা করে চলে, তারা এখন রাজনীতির মাঠে আছেন। কোনো ভালো মানুষ এখন আর নাই। খেলা শুরু হয়েছেই, আর বারবার খেলবেন না। এইবার ওই খেলা শেষ করবেন, দেশটাকে পরিবর্তন করবেন। এই দেশের কৃষকের নেতা সংসদে পাঠাবেন। আমি কৃষি উদ্যোক্তাদেরকে, কৃষকদেরকে বলছি, প্রবাসে যারা আছেন তারা কৃষকেরই সন্তান। তারা আমাদের কৃষকের সম্পদ বিক্রি করে, কৃষকের সম্পদ বন্দুক রেখে শুধু মাহাজনি করে আমার দেশ থেকে বিদেশে যান, মিডল ইস্টে যান, কত টাকা দিয়ে যান। ভারতের তারা কত টাকা দিয়ে যান, নেপাল থেকে কত টাকা দিয়ে যান, পাকিস্তান থেকে কত টাকা দিয়ে যান। আমার দেশপ্রেমিক যারা, বাটপারদেরকে আমরা দেশপ্রেমিক যারা বলি, সিটারদেরকে দেশপ্রেমিক বলি, যারা দেশের টাকা বিদেশে লুট করে নিয়ে বাড়ি ঘর বানায়, এই শিক্ষিত বাটপার, এই চোরদেরকে আমরা বলি দেশপ্রেমিক। এদের কাছ থেকে আমরা বের হয়ে এসে সত্যিকারের দেশপ্রেমিক আমরা এই দেশের সংসদে পাঠাতে হবে। খেলা শুরু হয়েছে, খেলা শেষ করবেন। জানি না আমার কি হয়, বয়স তো মোটামুটি 40-45 হয়ে গেছে। এখন আমাকে অনেকে মুরব্বি বলে, তো সেই জন্য জানি না হায়াতে শক্তিতে বের পাই কিনা। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, এই দেশের কৃষকদেরকে নিয়ে কিছু কথা বলবে, আমার অবস্থার পরিবর্তন ইনশাল্লাহ হবে। বিশ্বাস রেখে আমি আমার এই কথা শেষ করছি। ভাই, কৃষক ভাইয়েরা, আপনারা সকল দলকে মিলেমিশে ভোট দেন। 80% লোক সত্যি হয়ে যান, সভ্য হয়ে যান। আপনারা সঠিক চিন্তা করেন। আপনার গ্রামের বাটপাড়ের দিকে আপনি কান দিবেন না। বাটপার আরেকজন বাটপারকে ক্ষমতায় বসাবে। আপনারা ভালো জায়গায় আসুন। থ্যাংক ইউ ভাই। আমি মোহাম্মদ ফুরকান আহমেদ সুরিদ এতক্ষণ কথা বললাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুরের মুন্দ গ্রামের প্রবাসিত এগ্রো ফার্মের মালিক জাকির ভাইয়ের সাথে। জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ইসাক ভাই আছে, আমার কৃষক সমিতির নেতা, কৃষক সমিতির নেতা ইসাক ভাই। সবাইরে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আচ্ছা, একটা জিঙ্গল লাগবো। জাকির ভাই, এটা কিসের চারা? ভাই এটা শশা। ও, শশার চারা। শশার চাষটা কি মাসে করে? 12 মাসে করে। এর মধ্যে একটা সিজন আছে না? সিজন বলতে এটা তো এক সময় শীতকালীন ছিল, এটা এখন 12 মাসে করে। সিজন বলতে ধাম আর কি, দাম থাকে আপনার আপনার শ্রাবণ মাস থেকে শুরু করলে অগ্রহণ মাস পর্যন্ত ভালো দাম থাকে আর কি। সকল সবজি দাম থাকে তখন। এরপরে দামের কোনো নিশ্চয়তা নাই, কারণ এই দেশে যত জমি আছে, চর অঞ্চলগুলো যখন বেশি উঠে, ফসল করার মতো ব্যবস্থা হয়, তখন তো সবাই করেন, আর দাম থাকে না সবজির। এই 4 মাস সবজি ফেলে দিতে হয়। আর বৃষ্টি না হলে একদমই বিক্রি করা যায় না, নষ্ট হয় না, বিক্রি করা যায় না। তাহলে এই যারা 9 মাস বাজার থেকে কিনে নিয়ে খান, তারা এই 3 মাস বিক্রি করতে আসেন। যারা কিনেন তারা যদি বিক্রি করেন, তা আর কিনবেন কে? অল্প কয়েকজন মানুষ, যারা শিক্ষিত মানুষ, আমাদেরকে ঠকাইয়া খান, ওই তারা তখন সস্তায় আবার কিনেন আর কি। আর বাকিরা সবাই কিনে নিয়েও ঠগে, আবার বিক্রি করতে গেলেও ঠগে। এরা ঠকার মধ্যে আছে, এই আর কি। শসার কোনো সিজন নাই, 12 মাসে করা যায়।
আমি বলবো, কথা বলবো আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মুন্দ গ্রামের প্রবাসিতি এগ্রো ফার্মের টমেটো বাগানের ভিডিও করতেছি আমি। টমেটো বাগানটা দেখাইতেছি সবাইরে। সকল কৃষকদের অভিযোগ যে সবজির দামটা হুট করে কমে গেল, আমরা তো আর টাকা পাইতেছি না। প্রবাসিতি এগ্রো ফার্মের টমেটো বাগান। কি করতেছ? জি কি করতেছ? টমেটো কাটতেছি। ভালো ভালো। এই হলো প্রবাসিতি এগ্রো ফার্মের পেঁয়াজের ক্ষেত। এই যে বেশ ক্ষেত পেঁয়াজ করছে প্রবাসিতি এগ্রো ফার্মে। এই যে পেঁয়াজের ক্ষেত, প্রবাসিতি এগ্রো ফার্মের পেঁয়াজের ক্ষেত।